আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা শুরু করব হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 লেকচার নাম্বার 4। আজকে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে কলিশন নিয়ে পড়েছিলাম, একটা ইলাস্টিক কলিশন অ্যান্ড ইন ইলাস্টিক কলিশন। অ্যান্ড ওইগুলো নিয়ে পড়ার পর আমরা বলেছিলাম যে যদি টাইম পাই আমরা ফ্রিকশন নিয়ে পড়বো। আমরা আসলে টাইমটাকে ম্যানেজ করতে পারিনি। সো আজকে আমরা পড়বো ফ্রিকশনস নিয়ে। তো ফ্রিকশন আমাদের লাইফে কোথায় কোথায় কিভাবে অ্যাপ্লিকেবল হয় বা কতটুকু কাজে আসে সেটা নিয়ে একটু দেখা ট্রাই করব। ওকে, ফ্রিকশন আমরা দেখি ফ্রিকশনটাকে কি বলে বা ফ্রিকশনটা কি। এটা আসলে খুব সহজ একটা জিনিস। সো মনে করো এটা একটা সারফেস। ওকে, এই সারফেসের উপর কোনো একটা অবজেক্ট আছে। এই অবজেক্টের মাস মনে করো 10 কেজি। এই অবজেক্টকে আমি যদি একটা ধাক্কা দিই, দেখা যাবে ইজিলি অবজেক্টটা মুভ হবে না। দেখা যায় অল্প একটু ফোর্স দিলে এটা মুভ হচ্ছে না। কেন এই ধরনের, এটা কেন মুভ হয় না? কারণ এই যে অবজেক্ট আমি নিয়েছি, এই অবজেক্ট আর অবজেক্টটা যে ফ্লোরের ওপর আছে সেই ফ্লোরের সারফেসের মধ্যে এক ধরনের বাধা কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে অপোজিট ডিরেকশনে কাজ করে। এই বাধাটা ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করে। অ্যান্ড এটা আর কিছুই না, এটা হচ্ছে গিয়ে কিসের কারণে? ফ্রিকশন। ওকে, ফ্রিকশনের কারণে এই অবজেক্টের সামনের দিকে মুভমেন্ট করতে ও হচ্ছে গিয়ে একটা অবস্টাকেল ফিল করে। ঠিক আছে, তো মনে করো এই ফ্রিকশন হচ্ছে গিয়ে সাপোজ 10 নিউটন। ওকে, ফ্রিকশন হচ্ছে গিয়ে 10 নিউটন। আমি যদি এখন এই অবজেক্টের উপর 6 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, দেখা যাবে এই অবজেক্টটা সামনের দিকে যাবে না। কেন? কারণ অপোজিট ডিরেকশন থেকে 10 নিউটন ফোর্স একটা রেস্ট্রিকশন আসে, একটা রেস্ট্রিক্ট ফোর্স আসতেছে। আমি যদি 7 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু যাবে না, 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলেও কিন্তু যাবে না। তাহলে এটা কেন যাচ্ছে না? এটা হচ্ছে ফ্রিকশনের কারণে। এবং আমি যদি এখন 9 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি তারপরেও যাবে না। বাট আমি যদি এখন 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এখন সে যাওয়ার জন্য রেডি হয়েছে। সো ফ্রিকশন হয়েছে, ফ্রিকশনাল যে ফোর্স বা ফ্রিকশন হচ্ছে 10 নিউটন। আমি যদি এই অবজেক্টের ওপর সাপোজ 10 নিউটন ফোর্সই অ্যাপ্লাই করি তাহলে অবজেক্টটা হচ্ছে মুভমেন্ট হওয়ার জন্য রেডি হবে। তো এখানে 10 নিউটন ফোর্সের একটা ডেফিনেশন আছে, 10 নিউটন ফোর্সের একটা ডেফিনেশন আছে, আর এখানে 6, 7, 8, 9 এগুলোকে নর্মাল হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। আর 10 নিউটনটা হচ্ছে গিয়ে একটা ফ্রিকশনাল হচ্ছে লিমিটিং ফোর্স বা লিমিটিং ফ্রিকশন বা লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, তো লিমিটিং ফ্রিকশনাল, এখানে 10 নিউটন যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের লিমিটিং, এটাকে আমরা বলবো লিমিটিং ফ্রিকশন। ওকে, এটা 10 নিউটন, এটাকে বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। আর বাকিগুলা এগুলো হচ্ছে নর্মাল ফ্রিকশন। যে কোনো একটা অবজেক্টের ওপর আমি যখন ফোর্স অ্যাপ্লাই করব, ওই অবজেক্ট যদি মুভমেন্ট না হয়, যেমন ধরো আমি 6 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম তাও মুভমেন্ট হচ্ছে না, তাহলে আমার কাছে মনে হবে যে মেবি ফ্রিকশনাল ফোর্স 6 নিউটন। এইভাবে করে আমি আবার 7 নিউটন অ্যাপ্লাই করলাম, আমার কাছে মনে হবে ফ্রিকশনাল ফোর্স মেবি 7 নিউটন। 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে আমার কাছে মনে হবে ফ্রিকশনাল ফোর্স মেবি 8 নিউটন। 9 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে আমার কাছে মনে হবে 9 নিউটন মেবি ফ্রিকশনাল ফোর্স। তো বাট 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্টটা রেডি হবে। এরপর 10-এর পর তুমি যদি একটু ফোর্স এটাকে বেশি দাও, তখনই অবজেক্টটা কি ওই ফোর্স নিয়ে সামনের দিকে চলতে শুরু করবে। তো এই হচ্ছে কি আমাদের ফ্রিকশনাল ফোর্স। ওকে, বা লিমিটিং ফ্রিকশন, বা লিমিটিং ফ্রিকশনটা কি হয়, সে 10 নিউটনটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এখন আমরা যেটা দেখব যে এখানে এই লিমিটিং ফ্রিকশন বা এগুলোর সাথে অন্যান্য কোনো টার্মের কোনো রিলেশন আছে কিনা, এগুলো আমরা একটু দেখার ট্রাই করব। ওকে, যেমন ধরো এখানে একটা 5 কেজি একটা অবজেক্ট আছে, বা এখানে কেজি ম্যাসের একটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট হচ্ছে তার ম্যাস হচ্ছে কেজি। এই অবজেক্টের ওয়েট কাজ করছে তার এক্স্যাক্টলি ডাউনওয়ার্ড টু দা, এটা হচ্ছে ওয়েট হচ্ছে গিয়ে কত, m × g। ঠিক আছে, এখন এই অবজেক্টটা যে প্লেনে থাকবে, এরকম একটা প্লেনে আছে বা সারফেসে আছে, এই প্লেনের ঠিক আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে হচ্ছে রিঅ্যাকশন। ঠিক আছে, এই আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে রিঅ্যাকশন বা রিঅ্যাকশন ফোর্স। এখন এই প্লেনে যখন আছে, এই অবজেক্টটা যেহেতু তোমার ফ্লোরেও ভেঙেও চলে আসতেছে না, আবার উপরের দিকেও শূন্যে উঠে যাচ্ছে না, তার মানে আমি বলতে পারবো রিঅ্যাকশন ফোর্সটা এই সারফেসের জন্য রিঅ্যাকশন ফোর্সটা আর ওয়েট হচ্ছে ইকুয়াল। ওকে, কারণ রিঅ্যাকশন ফোর্স দ্বারা ওয়েট ব্যালেন্স হয়ে যাচ্ছে, বা ওয়েট দ্বারা রিঅ্যাকশন ফোর্সটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। ওকে, এখন এটা হচ্ছে বেসিক্যালি নিউটনের থার্ড ল থেকে আছে। নিউটনের থার্ড ল কি বলে?
যে কোন একটা অবজেক্টের উপর কোন একটা ফোর্সের একটা অপোজিট এন্ড ইকুয়াল রিয়াকশন আছে। ইকুয়াল। ইকুয়াল, হ্যাঁ। এই অবজেক্টকে যদি আমি এখন এই ফ্লোরের উপর রাখি, এই অবজেক্ট এই ফোর্সটাকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ডাব্লিউ অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে এই সারফেসও এই অবজেক্টের উপর একটা উপরের দিকে একটা ইকুয়াল ফোর্স যেটা হচ্ছে আর, এইটা হচ্ছে অ্যাপ্লাই করছে। সো এটাকে আমরা বলছি রিয়াকশন ফোর্স। এখন কোন একটা অবজেক্টের উপর যদি আমি সামনের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আমি ফোর্সটা কি করলাম, অ্যাপ্লাই করলাম, তাহলে অপোজিট ডিরেকশনে কে কাজ করবে? অপোজিট ডিরেকশনে কাজ করবে হচ্ছে ফ্রিকশন। ওকে, অপোজিট ডিরেকশনে কাজ করবে হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশনকে আমরা এফএস দিয়ে এক্সপ্রেস করা হয়, এখানে আমরা স্ট্যাটিক ফ্রিকশন পড়তেছি। ওকে, স্ট্যাটিক ফ্রিকশন পড়তেছি, এখানে আমরা বেসিক্যালি ফ্রিকশন পড়ছি বাট স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, স্ট্যাটিক ফ্রিকশন পড়ছি। তো এখন এই যে ফ্রিকশন, এটা হচ্ছে ডিপেন্ড করছে কার উপর? রিয়াকশনের উপর। তোমার যদি রিয়াকশন ফোর্স বেশি হয়, তার মানে কি ডাব্লিউ যদি বেশি হয় তার রিয়াকশন ফোর্স বেশি হবে, তার মানে ফ্রিকশনটা ডিরেক্টলি ডিপেন্ড করতেছে রিয়াকশনের উপর, আবার রিয়াকশন ডিপেন্ড করছে ডাব্লিউর উপর। তো আমরা বলতে পারি এখানে যদি একটা অবজেক্টের ওয়েট বেশি হয়, তাহলে ওইটাকে দেখবা মুভমেন্ট করে তো আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। আর যদি একটা অবজেক্টের ম্যাস কম হয়, তাহলে ওই অবজেক্টের মুভমেন্ট করতে আমাকে কম ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। দ্যাট মিনস ফ্রিকশনটা ম্যাটার করতেছে যে অবজেক্টটার ওয়েট কতটুকু বেশি অথবা কম, অ্যান্ড ওয়েটের অপোজিটে কাজ করে রিয়াকশন ফোর্স। এই কারণে ওয়েটটা তো হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে। তো আমরা হচ্ছে এই ফ্রিকশনের সাথে হচ্ছে রিয়াকশন ফোর্সের একটা রিলেশন আছে। ফ্রিকশনাল ফোর্স হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু রিয়াকশন ফোর্স। এফ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর। আর এর ভ্যালু যদি বাড়তে থাকে তাহলে রিয়াকশন ফোর্স, ফ্রিকশনাল ফোর্সও বাড়তে থাকবে। আর এর ভ্যালু যদি কমতে থাকে তখন ফ্রিকশনাল ফোর্সও কমতে থাকবে। এখন আমরা এই প্রপোর্শনাল সাইনকে আমরা স্কিপ করার জন্য কি করে, একটা ইকুয়াল সাইন দিয়ে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি। এখানে কনস্ট্যান্টকে বলা হচ্ছে মিউ এস। এইটা হচ্ছে এটা মিউ এস কে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, এই মিউটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, যেটাই বলি না কেন। তো ব্যাপারটা হচ্ছে এই মিউ এস এর ভ্যালু এক একটা সারফেসে এক এক রকম হবে। দেখা যাবে আমরা এখন যদি একটা টাইলসের উপর দাঁড়িয়ে থাকি, তখন দেখা যাবে ফ্রিকশন যেরকম থাকবে, আর একটা যদি মনে করো রোডে যে গাড়িগুলো চলে যেরকম রোড, ওই রোডের ফ্রিকশন হচ্ছে কি একটু বেশি হবে। সো ফ্রিকশনাল ফোর্সের এটা যে কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে এক একটা ফ্লোরের জন্য এক এক রকম হবে, এই কারণে এটাকে কনস্ট্যান্ট না বলে এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট। তো ফাইনালি আমি যদি দেখি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটাকে কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে কি এফএস বাই আর। তো এক্সামে যদি আসে যে ডেফিনেশন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ডেফিনেশন আসে, তাহলে আমরা বলবো যে ফ্রিকশনাল ফোর্স আর ফ্রিকশনের সাথে রিয়াকশন ফোর্সের যে রেশিওটা, এই রেশিওটা হচ্ছে একটা, এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলা হচ্ছে। ওকে, তার মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সাথে যদি আমি রিয়াকশন অফ ফোর্স বা রিয়াকশনটাকে আমি মাল্টিপ্লাই করে দেই, তাহলে কোন একটা সারফেসে ওই অবজেক্ট কতটুকু ফ্রিকশনাল ফোর্স ফিল করবে সেটা আমরা ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, এই হচ্ছে কি আমাদের এটার সাথে একটা আমরা দেখতে পারলাম যে মিউ এস সম্পর্কে আমরা অল্প স্বল্প জানতে পারলাম। এখন মনে করো যদি ম্যাথমেটিক্স করি, যে ধরে নাও এইখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের ম্যাস হচ্ছে গিয়ে 10 কেজি। ঠিক আছে, অবজেক্টের ম্যাস হচ্ছে গিয়ে 10 কেজি, আর এখানে মিউ এস হচ্ছে গিয়ে 0.4। তাহলে এই অবজেক্টের ফ্রিকশনাল ফোর্স কত হবে? এফএস ফ্রিকশনাল ফোর্স কত হবে? আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টের ওয়েট কাজ করছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, আর রিয়াকশন ফোর্স কাজ করছে এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে। তাহলে আমরা লিখতে পারবো ফ্রিকশনাল ফোর্স এফএস ইকুয়ালস টু কত? মিউ এস ইন্টু আর। এখন আর অ্যান্ড ডাব্লু এটা হচ্ছে একে অপরকে হচ্ছে ভ্যানিশ করে দিচ্ছে। দ্যাট মিনস আর এবং ডাব্লু হচ্ছে ইকুয়াল হবে। এরা ইকুয়াল হওয়ার কারণে এখানে হচ্ছে মিউ এস এর বদলে আমি আর এর বদলে ডাব্লু লিখতে পারি, আর ডাব্লু মানে হচ্ছে এম জি, এই কারণে এখানে আমি এম জি লিখতে পারবো। তাহলে মিউ এস এর ভ্যালু হচ্ছে 0.4, এম এর ভ্যালু হচ্ছে 10। তার দুটো মাইনাস হবে না? কোনটা? ডাব্লিউ? ওয়েট। না, এটা মাইনাস হবে না। কেন হবে না? কারণ তুমি যদি এই দুটো ফোর্সকে অ্যাডিশন করো, আর এর সাথে ডাব্লিউ অ্যাড করো, মনে করো আর প্লাস ডাব্লিউ, তুমি যদি ভেক্টর সাইন দাও, ঠিক আছে, তাহলে কি এটা কি এরকম হবে? এরকম ইকুয়ালস টু কত হচ্ছে? 0 হচ্ছে না, দেখো তো। কারণ অবজেক্টটা যেহেতু স্ট্যাটিক আছে,
ব্যাপারটা হচ্ছে এই অবজেক্টের উপর দুইটা ফোর্স কাজ করছে, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে ডাব্লিউ। সো আর এর সাথে ডাব্লিউ যখন আমি ভেক্টর অ্যাডিশন করলাম তখন আমি দেখলাম রেজাল্টটা কত আসছে, 0 এসছে। ঠিক আছে, 0 যখন আসবে তা আমি যখন ভেক্টর সাইনটা উঠায় দেব তখন আমি লিখতে পারবো না এভাবে আর এর সাথে ডাব্লিউ হচ্ছে, আর এবং ডাব্লিউ একে অপরের অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, ইকুয়ালস টু 0। কারণ এটা মাইনাসটা এসছে এই কারণে এই ভেক্টরের আর এর ডিরেকশন যেদিকে, ডাব্লিউ ডিরেকশন হচ্ছে অপোজিট ডিরেকশন, এই কারণে এই ভেক্টর সাইন যখন উঠায় দিয়েছি তখন একটা মাইনাস এসছে। সো আলটিমেটলি আর ডাব্লিউটাকে ওই পাশে নিলে সেটা হয়ে যাবে আর ইকুয়ালস টু ডাব্লিউ, এইভাবে এসছে। ঠিক আছে, এই কারণে আমি লিখতে পারছি আর এর সাথে ডাব্লিউ, মানে ব্যাপারটা হচ্ছে আর এবং ডাব্লিউ এটা হচ্ছে ব্যালেন্স হয়ে যাচ্ছে একে অপর ইকুয়াল হওয়ার কারণে। বুঝতে পারছো? এই কারণে এটা আমি জি লিখতে পারলাম। আর যদি ভেক্টর সাইন দিতাম তখন কিন্তু আমি অপোজিট মাইনাস দিয়ে ভেক্টর সাইন দিতে হইতো। এখানে আর ইকুয়াল টু ডাব্লিউ হচ্ছে, তো আমাদের এই ভ্যালুটা যেটা আসবে এটাই হচ্ছে গিয়ে ফ্রিকশনাল ফোর্স। আমরা ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ওকে, আই থিঙ্ক এটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছে, কারণ এগুলো খুব সহজ জিনিস। এবার আমরা পড়বো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এটুকু আমরা লিখে দিই, এটা আমার কাজে আসতে পারে। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এই জিনিসটা কি, এটা একটু দেখার ট্রাই করি। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কি? কোন একটা প্লেন আছে, প্লেনের উপর কোন একটা অবজেক্ট আমি এই পাশে রেখে দিলাম, এই অবজেক্টের ওয়েট কাজ করছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, এই অবজেক্টের রিয়াকশন ফোর্স হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, এই অবজেক্টকে আমি একটা ফোর্স দিলাম ফরওয়ার্ড ডিরেকশনে, আর অপোজিট ডিরেকশন হচ্ছে গিয়ে এফএস কাজ করছে। এখন এফএসটা কি? এফএসটা হচ্ছে গিয়ে লিমিটিং ফ্রিকশন। এফএসটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, যে আমি ওই যে প্রথমে শুরুতে বলেছিলাম যে কোন একটা অবজেক্টকে যে ফোর্স অ্যাপ্লাই করলে এটা হচ্ছে মুভ করা স্টার্ট করে বা মুভ করার জন্য সে রেডি হয়, ওইটাই হচ্ছে কি লিমিটিং ফ্রিকশন। এখানে এফএসটা হচ্ছে গিয়ে লিখে ফেলি আমরা, এফএসটা হচ্ছে গিয়ে লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, আর ডাব্লিউটা হচ্ছে গিয়ে ওয়েট, যেটা এমজি কাজ করছে, আর এফ হচ্ছে আমি ধাক্কা যেটা দিচ্ছি সেটা, আর হচ্ছে রিয়াকশন ফোর্স। এখন এই এফএস এবং আর এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে গিয়ে এস। এফএস এবং আর রিয়াকশন ফোর্স অ্যান্ড ফ্রিকশনের রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে গিয়ে এস। এই রেজাল্টেন্ট ফোর্স আর এর সাথে ল্যামডা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। এস এর সাথে, এস হচ্ছে আর এর সাথে ল্যামডা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলে তাহলে এই রেজাল্টেন্ট ফোর্স যেটা এস, এটা দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে গিয়ে এস কস থিটা আর একটা হচ্ছে গিয়ে এস সাইন থিটা। যে আর এর সাথে যেহেতু সে অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে তাহলে অ্যালং আর হবে হচ্ছে গিয়ে এস কস ল্যামডা হবে, আর যেহেতু যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে তার জন্য তো সাইন হবে, তাহলে এই বরাবর কাজ করবে হচ্ছে এস সাইন ল্যামডা কাজ করবে। তো খেয়াল করে দেখো, আর প্রোভাইড কে করছে, আর কে প্রোভাইড করছে হচ্ছে এস কস ল্যামডা, আর এফ এস কে প্রোভাইড করছে এস সাইন ল্যামডা। তো এস সাইন ল্যামডা। অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম আমরা এভাবে লিখতে পারবো যে এফ এস ইকুয়ালস টু এস সাইন ল্যামডা অ্যান্ড আর ইকুয়ালস টু হচ্ছে এস কস ল্যামডা। এখানে ল্যামডাটা কি? এই ল্যামডাটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ওকে, ল্যামডাটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তো অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কে? অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা হচ্ছে গিয়ে এফএস ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড রিয়াকশন ফোর্সে বা রিয়াকশনের যে রেজাল্টেন্ট ফোর্স এস, এইটা রিয়াকশনের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে ওই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। মনে করো রেজাল্টেন্ট ফোর্স যেটা এস, এটা ফ্রিকশনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। হ্যাঁ, 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে ফ্রিকশনের সাথে, তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কত হবে? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে ল্যামডাটা, যেটা কত হবে, 90 থেকে 30 বাদ দিলে 60 হবে। তো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কিন্তু আর এর সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে ওইটা, এফ এস এর সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটা কিন্তু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন না। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমি 1 দেই, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমি 2 দেই। এখন ইকুয়েশন 1 ডিভাইডেড বাই যদি আমি 2 করি তাহলে কি আসবে? এফ এস ডিভাইডেড বাই আর আসবে, আর এখানে এস এন্ড এস ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে সাইন ল্যামডা বাই কস ল্যামডা, এটা কি হবে? ট্যান ল্যামডা হয়ে যাবে। অ্যান্ড এফ এস বাই আর, এটা কি পড়ে এসেছি? মিউ এস পড়ে এসেছি, তাহলে এটাকে আমি লিখতে পারি মিউ এস ইকুয়ালস টু কত? ট্যান ল্যামডা। তবে এখানে খেয়াল রাখতে হবে এফ এসটা হচ্ছে কি লিমিটিং ফ্রিকশন,
তার মানে কোন একটা ফ্রিকশনের কোন একটা সারফেসের যদি আমি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ক্যালকুলেশন করতে চাই, তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা আমার যদি জানা থাকে এটার সাথে ট্যানজেন্ট করে দিলেই অ্যাঙ্গেল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন চলে আসবে। অথবা আমার যদি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন জানা থাকে তাহলে ট্যান ইনভার্স করে দিলে আমি অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। বোঝা গেছে সবার? এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এটা পরীক্ষাতে 2 মার্কের জন্য আসে এই জিনিসটা, যে প্রুভ দ্যাট অর or express the relation between coefficient of friction and angle of friction। এই রিলেশনটা আসলে আমরা ডায়াগ্রাম ড্র করে কিছু কথাবার্তা লিখে আমরা এভাবে ম্যাথমেটিক্সটা করে দিলেই আমরা 2 এ 2 পাবো। ওকে, তবে এখানে বলে নিবা যে আর এর মানে তুমি কি বুঝাইতে চাচ্ছ, এফ এস মানে কি, এস মানে কি, ল্যামডা মানে কি, ডাব্লিউ মানে কি, এগুলো তোমাকে, এফ মানে কি, এগুলো তোমাকে বলতে হবে। বলে তারপর তুমি ম্যাথটা এভাবে ম্যাথ সলভ করে তারপর এই ডিরেকশন এভাবে দিয়ে তুমি ক্যালকুলেশন করে দিলে তুমি মার্কস পেয়ে যাবে। এটা 2 মার্কের জন্য কিন্তু আসে। ওকে, আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে আমরা হচ্ছে কি এখন পড়বো হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। আর এই পর্যন্ত তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে বলো, তাহলে ডিসকাস করা যাবে। আছে কারো কনফিউশন, কোয়েশ্চেন? নাই, ঠিক আছে। আমরা এখন দেখব অ্যাঙ্গেল অফ রিপোজ। এই জিনিসটা কি অ্যাঙ্গেল অফ রিপোজ? এটা খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম। এটা আমরা দেখি তো এটা জিনিসটা কি। হেডলাইন দিয়ে নেই, অ্যাঙ্গেল অফ রিপোজ। তোমাদের আজকে এত প্রেজেন্ট এত কম কেন? সকালে ক্লাস ছিল 9টার দিকে? ল্যাব ছিল আজকে কোনো? ল্যাব ছিল না স্যার, Yes, sir. বাট ক্লাস ছিল। ল্যাব ছিল না। ল্যাব ক্লাস তো 10টায় ছিল তাই না? 10টা থেকে কয়টা? 10:40। না স্যার, 9টা থেকে ছিল, ও 9টা থেকে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাট ক্লাস হয়েছে, ল্যাব ক্লাস হয়নি। ওকে, ঠিক আছে। সো অ্যাঙ্গেল অফ রিপোজটা কি? অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে কোন একটা প্লেনের ওপর আমি একটা, এই প্লেনটা এখান থেকে যদি আমি একটা অ্যাঙ্গুলার একটা প্লেন রাখি, এখন যদি এই অবজেক্টটা রেখে দিই তাহলে কি সেটা নিচে পড়ে আসা ট্রাই করবে। সব সময় কি নিচে পড়ে যাবে? সব সময় কিন্তু পড়বে না। মনে করো তুমি 5 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলা, এটা এটা পড়তেছে না। তারপর তুমি এটাকে 7 ডিগ্রি রাখলা, এটা এরপরে স্ট্যাটিক আছে। এরপর তুমি মনে করো এটাকে 10 ডিগ্রি রাখলা, স্ট্যাটিক আছে। 14 ডিগ্রি রাখলা, স্ট্যাটিক আছে। 15 ডিগ্রি রাখলা, এটা হচ্ছে চলতে আরম্ভ করলো, বা এটা চলার জন্য এটা হচ্ছে মুভমেন্ট নিচের দিকে নামতে শুরু করলো। কারণ তুমি যতই অ্যাঙ্গেল বাড়াইতে থাকবে, এটা যতই অ্যাঙ্গেল বাড়াইতে থাকবে, এটা নিচের দিকে আসার টেন্ডেন্সি তত বাড়তে থাকবে। তো তুমি 5, 7, 10, 14 এই অ্যাঙ্গেলগুলা, এই সারফেসটাকে এই অ্যাঙ্গেলগুলোতে রাখার কারণে এই অবজেক্টটা মুভমেন্ট হচ্ছিল না, বাট 15 ডিগ্রি রাখার কারণে এই অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে ধরে নিচের দিকে পড়তে শুরু করেছে। তাহলে এই 15 ডিগ্রি অ্যাঙ্গেলটাই হবে অ্যাঙ্গেল অফ রিপোজ, বা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলা, এরপর ধরো 15 থেকে একটু ইনক্রিজ করলা, 15 রাখলা, এরপরে এটা স্ট্যাটিক আছে। বাট 15 থেকে একটু ইনক্রিজ করলা, এটা হচ্ছে রান করা স্টার্ট করলো, মুভ করা স্টার্ট করলো, নিচের দিকে নামতে শুরু করলো। তাহলে 15 ডিগ্রি পর্যন্ত এটা স্ট্যাটিক ছিল, 15 থেকে একটু বাড়াইলেই সেটা হচ্ছে নিচে পড়ে যায়। তাহলে এই 15 ডিগ্রি অ্যাঙ্গেলটাই হচ্ছে কি অ্যাঙ্গেল অফ রিপোজ। তো অ্যাঙ্গেল অফ রিপোজটা কি? কোন একটা সারফেসকে যে অ্যাঙ্গেলে রাখলে, কোন একটা ওই সারফেসের উপর অন্য কোন একটা অবজেক্ট রাখলে ওই অবজেক্টটা হচ্ছে গিয়ে মুভ করার জন্য স্টার্ট হয়। ঠিক আছে, মুভের 15 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম, সেটা এখন রেডি, মুভ করার জন্য রেডি আছে। তো এই সেটাই হচ্ছে কি অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, তো এইটা ধরো 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম, তারপরও এই অবজেক্টটা নিচে পড়ে যাচ্ছে না। কেন পড়ে যাচ্ছে না বলো দেখি, বলতে পারবা? ফ্রিকশনের কারণে। ফ্রিকশনের কারণে। দেখো, গুড। তাহলে আমি যদি এটাকে ইয়ে করি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কিন্তু এক্সামে আসে 1 মার্কের জন্য ডেফিনেশনস। এখন এই অবজেক্টের ওয়েট কাজ করছে এক্স্যাক্টলি ডাউনওয়ার্ড ডিরেকশনে, আর রিঅ্যাকশন ফোর্স কাজ করবে যেই প্লেনে আমি রাখবো সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি। এই অবজেক্টটা এই প্লেনে আছে, এই প্লেনে এই অবজেক্টের সেন্টার থেকে আমি পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করব, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিঅ্যাকশন কাজ করবে। আর
এই রিঅ্যাকশনকে যদি আমি ব্যাকওয়ার্ড ডিরেকশন একটু বাড়াই তাহলে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেল অফ রিপোজ হবে। এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে ওয়েটের সাথে রিঅ্যাকশন ফোর্সের ইনক্রিজড লাইনটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এইটাই হচ্ছে গিয়ে 15 ডিগ্রি অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, আমি 15 ডিগ্রি অ্যাঙ্গেল বলি বা থিটা বলি, যাই বলি না কেন, তো আমি আপাতত এটাকে 15 ডিগ্রি কেটে দিয়ে এটাকে মনে করো থিটা বলতেছি, কারণ সবসময় যে 15 থাকে এমন কোনো রিজন নাই, থিটা আসতেছে। এখন খেয়াল করে দেখো, আর নিচের দিকে আসতে চাচ্ছে এইখানে একটা ফোর্সের কারণে এই অ্যারো সাইন, আর এটাকে অবজেক্টটাকে আসতে দিচ্ছে না। কে আসতে দিচ্ছে না? ফ্রিকশন কোথায় কাজ করবে? এই মুভমেন্ট যেদিকে হবে তার ঠিক অপোজিট ডিরেকশনে ফ্রিকশন কাজ করবে। ওকে, সো এই দিকে ফ্রিকশন কাজ করছে আর এখানে কোনো ফ্রিকশন কাজ করছে না। এবার খেয়াল করে দেখো, ডাব্লিউ এর সাথে এইখানে একটা ফোর্স আর এইখানে একটা ফোর্স, এই দুইটা ফোর্স হচ্ছে গিয়ে এই দুইটা ফোর্সের মাঝ বরাবর আছে ডাব্লিউ। তার মানে এই ডাব্লিউ এর দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ডাব্লিউ কস থিটা, একটা হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। যে এই দেখো এই লাইনের সাথে ডাব্লিউ থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, যেই লাইনের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকবে সেই লাইন বরাবর হবে ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ কস থিটা। আর যার সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে না সেটা বরাবর হবে ডাব্লিউ সাইন থিটা। তাহলে বলো তো, এই যে অবজেক্টটা নিচের দিকে আসতে চাচ্ছে কার কারণে? ডাব্লিউ কস থিটার কারণে, ডাব্লিউ এর কারণে, নাকি ডাব্লিউ সাইন থিটার কারণে, ডাব্লিউ এর কারণে, নাকি ডাব্লিউ কস থিটার কারণে? ডাব্লিউ সাইন থিটার কারণে। ডাব্লিউ সাইন থিটার কারণে এই অবজেক্টটা নিচে আসতে চাচ্ছে, কিন্তু বাধা কে দিচ্ছে? ফ্রিকশন তাকে বাধা দিচ্ছে। আর এই রিঅ্যাকশন ফোর্সকে ব্যালেন্স কে করতেছে বলো তো, ডাব্লিউ নাকি ডাব্লিউ কস থিটা? ডাব্লিউ কস থিটা। আমি দেখতে পাচ্ছি আর বরাবর ডাব্লিউ কস থিটা আছে। আর ফ্রিকশনটাকে ব্যালেন্স কে করতেছে, আর ডাব্লিউ সাইন থিটাকে ব্যালেন্স কে করতেছে? এফ এস ব্যালেন্স করতেছে। ফ্রিকশন। এই অবজেক্টটা এখানে স্ট্যাটিক যদি থাকে, স্ট্যাটিক আছে, ঠিক আছে। তাহলে যদি এরকম হয় তো আমি লিখতে পারি ইফ the object is in static বা if the object is static, তাহলে আমি কি লিখতে পারি? if the object is static, তাহলে আমি লিখতে পারবো যে fs equals to কত হবে? w sin theta and r equals to হবে, ঠিক লিখছি? হ্যাঁ, w cos theta। এটা হচ্ছে ইকুয়েশন 1 নাম্বার আর এটা হচ্ছে ইকুয়েশন 2 নাম্বার। সো 1 ডিভাইডেড বাই 2 যদি আমি করে ফেলি তাহলে কি হবে? fs ডিভাইডেড বাই r, এন্ড এখানে w and w ক্যান্সেল হয়ে গেল, এটা হবে গিয়ে কি? tan থিটা, এন্ড fs বাই r, এটাকে আমি কি লিখতে পারি? মিউ s, এটা হচ্ছে গিয়ে কত হবে? tan থিটা হবে। তার মানে এর একটু আগে আমরা একটা ক্যালকুলেশন দেখে এসেছি, সেটা হচ্ছে মিউ s ইকুয়াল টু কত ছিল? tan ল্যামডা ছিল। ট্যান ল্যামডা। বলো তো ল্যামডাটা কি? ল্যামডা কি ছিল? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আর থিটা কি? এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ। এইখানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কোথায় কাজ করবে? এখানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাজ করবে এখানে আর, এন্ড যে এফএস আছে এই এফএস এর ঠিক মিড বরাবর কাজ করবে হচ্ছে গিয়ে এস কাজ করবে, ঠিক আছে, এস কাজ করবে। আর এস এর সাথে আর যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকে, তোমার আগের ডায়াগ্রাম দেখে আসো, সেখানে দেখতে পাচ্ছ যে আর এর সাথে এস যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে এটাকে আমরা কি ল্যামডা বলেছিলাম, তাই না? তাহলে দেখো তো, এই যে ল্যামডা আর থিটা এরা কি অপোজিট অ্যাঙ্গেলে কি ইকুয়াল হয়ে যাচ্ছে না? ল্যামডা ইকুয়ালস টু থিটা। জি স্যার, ওটা 15 হবে। ওইটা ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি। এন্ড অলসো ম্যাথমেটিক্স যেটা বলছে মিউ এস ইকুয়ালস টু ট্যান থিটা এন্ড মিউ এস ইকুয়ালস টু ট্যান ল্যামডা। সো এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা ইউনাইট করি তাহলে আমরা লিখতে পারবো দেয়ারফর ট্যান থিটা ইকুয়ালস টু কত? ট্যান ল্যামডা। বোথ সাইড থেকে যদি আমি ট্যান ক্যান্সেল করে দেই তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? ল্যামডা হবে। তার মানে আমি বলতে পারি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ কি হবে? অলওয়েজ ইকুয়াল হবে। বুঝতে পারছো? তখনই হবে যখন অবজেক্টটা কি থাকবে? স্ট্যাটিক থাকবে। স্ট্যাটিক থাকবে। যদি অবজেক্টটা মুভ করা স্টার্ট করে তবে কিন্তু, আর মুভ করা হলে কিন্তু এটা তো তখন কি অ্যাঙ্গেল অফ রিপোজ হয়ে যাবে? মুভ করে তো এটার অ্যাঙ্গেল অফ রিপোজ হয়ে গেল না বা হবে না, তখন কিন্তু থিটা আর ল্যামডা ইকুয়াল হবে না।
বুঝা গেছে? Yes, sir. ওকে, জি আমরা স্যার। এখন কিছু ম্যাথমেটিক্স করব, যে ম্যাথমেটিক্স গুলো আমাদের আমরা এখানে আজকে যেটুকু পড়লাম এগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিছু ম্যাথ দেখব। এগুলো আমরা তোমাদের খাতায় নিশ্চয়ই লেখা আছে, তারপর আমরা ক্যালকুলেশন শুরু করি। আসো, ওকে, একটা ম্যাথ দিয়ে আমরা শুরু করি। এখানে মনে করো একটা অবজেক্ট আছে, এইখানে একটা প্লেন আছে, এই অবজেক্টের ম্যাস হচ্ছে গিয়ে সাপোজ 10 কেজি। ওকে, এই অবজেক্টের ম্যাস হচ্ছে গিয়ে 10 কেজি। এখন এই অবজেক্টের এই পিক পয়েন্টে আমি একটা সুতা বেঁধে উপর দিকে টানতেছি, উপর দিকে 10 নিউটন ফোর্সে আমি উপর দিকে টানতেছি। এখন মনে করো তোমাদের বাসায় যে ওয়েট মাপার যে মেশিন আছে সেটার উপর তুমি একটা অবজেক্ট রাখলা, এটার ওয়েট একটা কিছু দেখাচ্ছে। এখন ওইটার উপরের মাথায় তুমি যদি কোনো একটা থ্রেড বেঁধে উপর দিকে ধরো ওইভাবে টানতেছো, তাহলে কি ওয়েট কি কম দেখাবে, একই দেখাবে, না বেশি দেখাবে, কি মনে হয়? কম দেখাবে। কম দেখাবে। কেন কম দেখাবে সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখতে চাই। এখন এই অবজেক্টের ওয়েট কোথায় কাজ করছে? নিচের দিকে কাজ করছে, ঠিক ডাউনওয়ার্ড। আছে? আর আমি ডানে বামে যেহেতু ফোর্স দিচ্ছি না, তাহলে ফ্রিকশন এখানে আর ক্যালকুলেশন করার দরকার নেই, বা ফ্রিকশনে ক্যালকুলেশন করা যাবে। আর রিঅ্যাকশন ফোর্স কোথায় কাজ করবে? আপওয়ার্ড ডিরেকশনে। আমি খেয়াল করে দেখো, ওই অবজেক্টটা তুমি যাকে থ্রেড বেঁধে উপর দিকে টানো, অবজেক্টটা যদি উপরে না চলে আসে, ওই স্কেলের উপরই থাকে, তাহলে আমরা বলতে পারবো এই অবজেক্টের আপওয়ার্ড ডিরেকশনে যে দুইটা ফোর্স R and 10 Newton, these two force will balance the weight of this object. বলা যাবে না? এই দুইটা জি ফোর্স স্যার। এই ওয়েটটাকে ব্যালেন্স করবে যদি অবজেক্টটা ওই স্কেলের উপরেই স্ট্যাটিক থাকে। সো ফ্রম দিস ডায়াগ্রাম আমাদেরকে বলল যে এখানে 10 নিউটন ফোর্স দিয়ে একটা থ্রেড দিয়ে আমি টানতেছি, তো তোমরা এখানে ফ্রিকশন এই ক্যাপিটাল আর সেটা এটা ক্যালকুলেশন করো। তখন আমরা অ্যাকর্ডিং দিস ডায়াগ্রাম আমরা লিখতে পারবো আর প্লাস 10 ইকুয়ালস টু কি ডাব্লিউ লিখতে পারবো। Now already equal. এটা ইকুয়াল কখন? যখন হচ্ছে গিয়ে অন্য কোনো ফোর্স থাকবে না, বুঝতে পারছি? যেমন ধরো এই ডাস্টারটা এই হাতের উপর এখন এই মুহূর্তে আছে, তাহলে এই ডাস্টারের রিয়াকশন ফোর্স কত হবে? এই ডাস্টারটা আমার হাতের উপর যেই ওয়েট ক্রিয়েট করতেছে সেটাই হচ্ছে কি রিয়াকশন ফোর্স হবে। এখন এই ডাস্টারকে যদি আমি একটা ফোর্স দিয়ে উপরে টানতেছি, দেখো উপরের দিকে যদি টানি বা ফোর্স দিয়ে ওটাকে উপরে উঠাইতে চাই, যদি অবজেক্টটা না আসে উপরে, তার মানে কি আমি আরো একটা এক্সট্রা ফোর্স দিচ্ছি না আপওয়ার্ড ডিরেকশনে, সেই এক্সট্রা ফোর্সটাই হচ্ছে কি 10 নিউটন, এন্ড আর তো আগে থেকেই আছে, বুঝতে পেরেছি? তাহলে মানে কি, যেহেতু অবজেক্টটা যদি উপরে না চলে আসে, তার মানে আমার মাথায় কি আসতেছে? আমার মাথায় আসতেছে যে আর এন্ড 10 নিউটন এই দুইটা ফোর্স ডাব্লিউটাকে ব্যালেন্স করতেছে। কারণ আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স যদি বেশি হয় তাহলে অবজেক্টটা কি উপরে চলে যাবে, ডাউনওয়ার্ড ডিরেকশনে যদি ফোর্স বেশি হয় তাহলে অবজেক্টটা কি নিচে চলে যাবে, বুঝতে পেরেছো? যেমন ধরো আরেকটা এক্সাম্পল যদি বলি, তুমি যদি এই যে একটা পেজ আছে, খুবই থিন একটা পেজ, এই পেজে তুমি যদি একটা বিশাল আকৃতির একটা বই রাখো, এই পেজের উপর যদি একটা বিশাল আকৃতির বই রাখো, পেজটা কি ছিঁড়ে পড়ে যাবে না? নাকি যাবে না? পড়ে যাবে। জি স্যার। কেন পড়ে যাবে? কারণ এই পেজ বইয়ের উপর যে আপওয়ার্ড ডিরেকশনে যে রিয়াকশন ফোর্সটা দিবে, সেই রিয়াকশন ফোর্স থেকে অবজেক্টের ওয়েট বেশি হওয়ার কারণে এটা ভেঙে বা ছিঁড়ে নিচে পড়ে আসতেছে, বুঝতে পারছি? এখন তুমি যে ফ্লোরের উপর বসে আছো, তোমার রিয়াকশন ফোর্স কত? তুমি ফ্লোরের উপর যে ফোর্সটা দিচ্ছ আপওয়ার্ড ডিরেকশনে ওইটাই হবে। তুমি যদি ফ্লোর ভেঙে নিচে চলে যাও তাহলে বুঝতে হবে তোমার ওয়েট রিয়াকশন ফোর্স থেকে বেশি, ঠিক আছে? তো এখানে দুইটা ফোর্স অ্যাপ্লাই করার পরেও বা দুইটা ফোর্স থাকার পরেও এই অবজেক্ট যদি এখানে স্ট্যাটিক থাকে, তাহলে আমি বলতে পারবো আপওয়ার্ড ডিরেকশনে এই দুইটা ফোর্স ডাব্লিউ দ্বারা ব্যালেন্স হয়ে যাচ্ছে। সো আমাদের এখন কাজ হচ্ছে গিয়ে এই রিয়াকশন ফোর্স কত সেটা ক্যালকুলেশন করা। অ্যান্ড আমি তোমাকে আগে বলেছিলাম যে যদি 10 নিউটন ফোর্স যদি না থাকে, তুমি ওয়েট মাপার মেশিনে যদি একটা অবজেক্ট রাখো, তাহলে তোমাকে যেই রিডিং দেখাবে আর অবজেক্টটাকে একটা থ্রেড বেঁধে উপর দিকে টানতে থাকো থ্রেডটা, তাহলে রিডিংটা কি তুমি বলেছো কম দেখাবে। তো আমরা দেখি এখানে কত আসে আর এর ভ্যালু। আর ইকুয়াল টু কত হবে? W মাইনাস 10 হবে। W কত? mg মাইনাস 10। m কত? 10। g এর ভ্যালু 9.8 মাইনাস 10, এটা 98 থেকে 10 চলে গেল, এটা কত হবে? 88 নিউটন, রাইট?
88 নিউটন। বাট তুমি যদি 10 নিউটন ফোর্স যদি না থাকতো তাহলে আর ইকুয়ালস টু কত দেখাইতো, ডাব্লিউ সেটা কত, এমজি ইকুয়ালস টু কত, 10 ইন্টু 9.8 ইকুয়ালস টু কত দেখাইতো, 98 নিউটন, তাই না? 10 নিউটন ফোর্স যদি না থাকতো তাহলে সেটা শো করতো 98 নিউটন, অ্যান্ড 10 নিউটন ফোর্স আছে বলে এটা শো করতেছে কত, 88 নিউটন। তাহলে বলো, তুমি যে বলেছিলা, আমি যে জিজ্ঞেস করেছিলাম একটা অবজেক্ট উপর দিকে ফোর্স টানতে থাকলে এটার ওয়েট কম দেখাবে, এখন বুঝেছো কেন কম দেখায়? কারণ কিছু ওয়েট থেকে তুমি 10 নিউটন ফোর্স নিয়ে নিচ্ছ, এই কারণে সে কম দেখাচ্ছে। তাহলে ওয়েট মাপার মেশিনে আমাদেরকে কি শো করে, ওয়েট নাকি রিয়াকশন ফোর্স? কি মনে হয়? রিঅ্যাকশন ফোর্স। রিয়াকশন ফোর্স ক্যালকুলেশন করে, ঠিক আছে? আমাদের ওয়েট মাপার মেশিনে আমাদের রিয়াকশন ফোর্স ক্যালকুলেশন করে। তো এই হচ্ছে, আর যদি তুমি ওই অবজেক্টের উপর যদি ফোর্স দাও, নিচের দিকে যদি প্রেস করো, তাহলে কি রিডিং বেশি দেখাবে না কম দেখাবে? বেশি দেখাবে। বেশি দেখাবে, কারণ তুমি যদি প্রেস করো তাহলে 10 নিউটন ফোর্স ডিরেকশন হবে ডাউনওয়ার্ড ডিরেকশন হবে। ডাউনওয়ার্ড। তখন এই দুইটা মিলে আর কে ব্যালেন্স করবে, তখন যেটা হবে ডাব্লিউ প্লাস 10 ইকুয়ালস টু আর হবে, তখন আর এর সাথে ডাব্লিউর সাথে 10 অ্যাড হয়ে যাবে। ওকে, এইরকম এটা হবে। তো এখান থেকে আমরা রিয়াকশন ফোর্সটা ক্যালকুলেশন করতে পারলাম, এটা কত এসছে, 88 নিউটন। এখন যদি এখানে বলা থাকতো এই সারফেসের হচ্ছে গিয়ে মিউএস যেটা, সেটা যদি বলা থাকতো 0.3, তাহলে আমরা কি লিখবো, এফ এসটা ইজিলি ক্যালকুলেশন করা যাবে, মিউ এস ইন্টু আর। মিউ এস এর ভ্যালু কত, 0.3, অ্যান্ড আর এর ভ্যালু কত, 88 নিউটন। এটা কত আসে দেখো তো ক্যালকুলেশন করলে? Sir, 26.4. 26.4। 26.4 নিউটন। এখন বলো, এই অবজেক্টকে তুমি যদি ধাক্কা দিয়ে, 10 নিউটন ফোর্স তো আগে থেকে আছে, 10 নিউটন ফোর্স উপরের দিকে আগে থেকে আছে, এখন যদি এই অবজেক্টকে সামনের দিকে তুমি ধাক্কা দিতে চাও, তাহলে তোমাকে মিনিমাম কত নিউটন ফোর্স দিতে হবে? 26.4 এর থেকে বেশি। 26.4, আদারওয়াইজ 26.4 থেকে বেশি নিউটন ফোর্স 4 দিতে থেকে হবে, বেশি। তাহলে অবজেক্টটা সামনের দিকে মুভ করবে, ঠিক আছে? আর যদি 10 নিউটন ফোর্স না থাকতো, ঠিক আছে, 10 নিউটন ফোর্স যদি না থাকে, তাহলে রিয়াকশন ফোর্স আমরা দেখে এসেছি কত হয়েছে, 98 নিউটন। ওই সময় এফএস কত হইতো, মিউ এস ইন্টু আর, 0.3 ইন্টু 98। এখন দেখো তো কত আসে এটা, 29.4. 29.4। তাহলে কোন ক্ষেত্রে ফ্রিকশন বেশি হবে? যে ক্ষেত্রে রিয়াকশন ফোর্স বেশি সেখানে বেশি এসেছে। আর এই কারণে আমরা বলেছিলাম যে যে অবজেক্টের ওয়েট বেশি সেই অবজেক্টের ফ্রিকশনাল ফোর্স তো বেশি, কারণ এখানে রিয়াকশন ফোর্স বেশি, এই কারণে ফ্রিকশনাল ফোর্স বেশি। এখানে রিয়াকশন ফোর্স কম, এখানে ফ্রিকশনাল ফোর্স কম। বুঝা গেছে? এই ক্লিয়ার? তো আমরা ভেক্টর চ্যাপ্টারে একটা কনসেপ্ট পড়ে এসেছিলাম যে একটা অবজেক্টকে থ্রাস্ট থেকে পুলিংটা ইজি হয়, মনে পড়ে এসেছিলাম, থ্রাস্ট ইজ পুলিং ইজ ইজিয়ার দ্যান থ্রাস্ট। এটা জি কেন স্যার। হয়, এটা একটু যদি আমরা Sir. দেখি, এটা কেন হয় এটা আমরা একটু দেখতে চাই ম্যাথমেটিক্যালি। ওকে, Sir. বলো। Sir, roll দিব? হ্যাঁ হ্যাঁ, রোল দিয়ে দাও। এখানে একটা 10 কেজি অবজেক্ট আছে, সেম ফ্লোরে 10 কেজি অবজেক্ট আছে। এই অবজেক্ট এখানে একটা, তুমি এখান থেকে টানতেছো এটাকে 20 নিউটন ফোর্স দিয়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে টানতেছো, আর এখানে তুমি অবজেক্টটাকে 20 নিউটন ফোর্স ধাক্কা দিচ্ছ হরিজন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাকে তুমি 20 নিউটন ফোর্স ধাক্কা দিচ্ছ। আমি দুটাকে সেগমেন্ট আলাদা করে দিলাম, এখানে হচ্ছে গিয়ে পুলিং আর এখানে হচ্ছে গিয়ে থ্রাস্ট। ওকে, তাহলে এটাকে কি করবো, আমরা আলাদা সেগমেন্টে ডিভাইড করে নিব। এটা ওয়েট কাজ করবে নিচের দিকে, আর কাজ করবে উপরের দিকে। আর 20 নিউটন যে ফোর্স, এই 20 নিউটন ফোর্সের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটাকে বলো দেখি, 20 cos 60, cos 60। আরেকটা থাকবে কে, 20 আর
সাইন 20 60, cos 20 সাইন 60। এই 20 ইন্টু ফোর্স দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে রাইট ডিরেকশনে 20 cos 60, আরেকটা হচ্ছে 20 সাইন 60, এটা হচ্ছে আর এর সাথে অ্যাড হয়ে যাবে, আর এখানে ডাব্লিউ কাজ করতেছে। সো এইখানে যদি আমি রিঅ্যাকশন ফোর্স ক্যালকুলেশন করি তাহলে কত হবে, ডায়াগ্রাম দেখে বলতে পারছি 20 প্লাস আর প্লাস 20 সাইন 60 ইকুয়ালস টু কত হচ্ছে, ডাব্লিউ হচ্ছে। ওকে, আর এই ডায়াগ্রামের দিকে খেয়াল করে দেখো, এই ডায়াগ্রামে 20 ইন্টু ফোর্স আমি এদিকে দিচ্ছি, এটাকে ইনক্রিজ করলে এটা হবে এই পাশে, হরিজন্টালের সাথে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই পাশে কে কাজ করবে, 20 cos 60, ঠিক আছে, আর এখানে তো 20 কাজ করছে, আর এখানে কি ডাউনওয়ার্ড ডিরেকশনে কে কাজ করবে, 20 20 sin সাইন sin 60, আর 60 ডাব্লিউ তো আগে থেকেই ছিল, তাহলে আর রিঅ্যাকশন ফোর্স ছিল আপওয়ার্ড ডিরেকশনে। সো এই ডায়াগ্রাম থেকে আমি লিখতে পারছি ডাব্লিউ প্লাস 20 সাইন 60 ইকুয়ালস টু কত, আর, রাইট। সো এখানে যদি রিঅ্যাকশন ফোর্স ক্যালকুলেশন করি তাহলে ডাব্লিউ থেকে 20 সাইন 60 বাদ যাবে, ডাব্লিউ কত, এম জি মাইনাস 20 সাইন 60 ডিগ্রি, এটা করে ফেলো, এম এর ভ্যালু হচ্ছে 10, জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর এইখানে আর এর ভ্যালু কত হবে, এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে, এম জি এর সাথে 20 সাইন 60 অ্যাড হয়ে যাবে, কত হয় চেক করো। এটা স্যার 80.67 বলো বলো 80.67 80.67 নিউটন। তাহলে দেখো তোমার পুলিং এর জন্য রিঅ্যাকশন ফোর্স আছে 80.67, আর থ্রাস্টিং এর জন্য রিঅ্যাকশন ফোর্স আছে 115.32। মানে এই অবজেক্টের ওয়েট বেশি মনে হচ্ছে, এই অবজেক্টটাকে হালকা, এটাকে বেশি মনে হচ্ছে, এটাকে হালকা মনে হচ্ছে। সো কোনটাকে মুভ করা ইজি হবে, মুভ সামনের দিকে নিয়ে যাওয়া ইজি হবে, ডেফিনেটলি পুলিং করে টেনে সামনের দিকে নিয়ে যাওয়া ইজিয়ার ধাক্কা দেওয়ার থেকে। তুমি যদি মনে করো বোথ সারফেসের মিউএস, মনে করো বোথ সারফেসের মিউএস এর ভ্যালু 0.3 0.4, তাহলে পুল এই সারফেসে রিঅ্যাকশন ফ্রিকশনাল ফোর্স কত হবে দেখো তো, মিউ এস ইন্টু কত আর, মিউ এস এর ভ্যালু কত 0.4 এন্ড আর এর ভ্যালু হচ্ছে 80.67, এটা করবা। আর এই সারফেসের ফ্রিকশনাল ফোর্স কত, মিউ এস ইন্টু আর, মানে হচ্ছে 0.4 ইন্টু 115.32, কত আসে বলো। স্যার ফার্স্টেরটা আসে 32.268 32.268 আর লিটার, পরেরটা হচ্ছে 46.128 46.128। তাহলে ফ্রিকশন যেহেতু এইখানে বেশি এখানে কম, তাহলে এইখানে অবজেক্টটাকে ঠেলে নেওয়া যায় কি বেশি কষ্ট হবে, আর এখানে অবজেক্টটাকে ঠেলে নিতে হলে কি কম কষ্ট হবে। এই কারণে তোমার পুলিং ইজ ইজিয়ার দ্যান থ্রাস্টিং। বুঝা গেছে? ক্লিয়ার এখন? স্যার মুছেন না। ওকে, জি টাইমও স্যার শেষ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচারটা, এটার উপর ডিপেন্ড করে বইতে যে ম্যাথগুলো থাকবে এগুলো করে ফেলবা। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা কি বলে, ও না টাইম তো আছে মনে হয় 1 মিনিট, হ্যাঁ। আম, এই হচ্ছে কি আমাদের ফ্রিকশন। দেখো ফ্রিকশনটা কিন্তু আমাদের লাইফে অনেক কাজে আসে। ওকে, তো এইভাবে করে আমরা আমাদের ম্যাথগুলো করতে পারবো বা করতে থাকবো, যাতে করে আমরা আমাদের কাজগুলো সহজে করতে পারি। ফ্রিকশনটা আমাদের হয়ে গেল, বই থেকে এই রিলেটেড ম্যাথগুলো, ফ্রিকশন রিলেটেড ম্যাথগুলো তোমরা করে ফেলবা। আর যদি আরো কোনো ম্যাথ দরকার হয় আমি করাবো আরো পরবর্তীতে, এই চ্যাপ্টার শেষে গিয়ে কিছু ক্রিয়েটিভ কোয়েশ্চেন তোমাদেরকে করাবো। এখন বলো, তোমাদের কারো কোনো কনফিউশন কোয়েশ্চেন আছে কিনা, থাকলে বলো। আছে কারো কোনো কোয়েশ্চেন?
আচ্ছা যদি না থাকে তাহলে আমি লেকচার এখানে শেষ করি। তো এই হচ্ছে আজকে আমাদের লেকচার। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সার্কুলার মোশনের উপর ডিপেন্ড করে এই চ্যাপ্টারের নতুন টপিক শুরু করব। ওয়েটগুলো একটু মোটামুটি একটু টাফ আছে, সবাই